আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশে আমার অন্যতম মেমোরেবল একটি জার্নি। সেটি হচ্ছে কক্সবাজার থেকে সিলেটের জার্নি, এবং এটি কেন মেমোরেবল সেটিও আমি আজকে আপনাদেরকে বলবো। যাই হোক, একদিন আমার হাজব্যান্ড আমার সাথে বিডি জবসের একটা পোস্ট শেয়ার করে যেখানে একটা জব অফার ছিল। সো আমি সেই জবে অ্যাপ্লাই করি বিডি জবস অ্যাপস থেকেই। তার কয়েক মাস পরেই আমার কাছে ফোন আসে ইন্টারভিউ দেওয়ার জন্য, এবং এটির লোকেশন ছিল সিলেটের সুনামগঞ্জ। আর সুনামগঞ্জ এত সুন্দর সেটা আসলে আমি আগে জানতাম না। আমার আসলে সিলেটে যাওয়া হয়েছে কিন্তু কখনো সুনামগঞ্জে যাওয়া হয়নি। তো আমি খুব কনফিউজ ছিলাম, কারণ তখন হচ্ছে মাত্রই আন্দোলন। সেটা হচ্ছে 9 আগস্ট ছিল আমার ইন্টারভিউ ডেট। আমি কল পাই হচ্ছে 8 আগস্ট। সো তখন বাংলাদেশে কোনো পুলিশ নেই, কিছু নেই, সব ট্রাফিক পরিচালনা করছে স্কুল স্টুডেন্টরা। সো ওই সময় আমি যাব কি যাব না অনেক কনফিউশনে ছিলাম, বাট আল্লাহর নাম নিয়ে আমি যাই। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে একা ছাড়েনি। ও আমাকে কক্সবাজার থেকে পুরো সুনামগঞ্জ পর্যন্ত এত লম্বা জার্নি ও ড্রাইভ করে নিয়ে গিয়েছে। সো ওর এই সাপোর্ট ছাড়া আসলে এটা পসিবলই হতো না, কারণ তখন দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে এরকম হতাহতের ঘটনা শোনা যাচ্ছিল। আর সেরকম একটা কঠিন সময়ে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ভারতে চলে গিয়েছে এবং আমাদের দেশে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজমান, ওই মুহূর্তে আসলে রিস্ক নিয়ে, লাইফ রিস্ক নিয়ে আমরা কক্সবাজার থেকে সুনামগঞ্জের হাসননগর, যেটা প্রায় 15 ঘন্টার লং ডিস্টেন্স, আর সেখানে এসে আমাকে মাশাল্লাহ খুব স্মুথভাবে নিজে ড্রাইভ করে নিয়ে গিয়েছে। সো এত লম্বা একটা সময়, 17-18 ঘন্টার মতো টানা ড্রাইভিং, হ্যাটস অফ, অ্যান্ড আই এম সো গ্রেটফুল। তো যাই হোক, আমরা দুজনই দিনের বেলা ডিউটি কমপ্লিট করে এসে রাত 8:30টার দিকে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি, এবং আমাদের প্ল্যানই ছিল যে আমরা কক্সবাজার থেকে ডিনার করে যাব। সো আমরা আমাদের বাসা থেকে কক্সবাজার যখন পৌঁছাই, তখন ওখানেই কলাতুলির মোড়ে একটি নতুন রেস্টুরেন্ট ওপেন করেছে, যেটা হচ্ছে পুরোটাই মুঘল এম্পায়ারদের মতো করে ডিজাইন করা, ইন্টেরিয়র করা, আর ভিতরে হচ্ছে ক্লাসিক ইন্ডিয়ান মুভির কিছু পোস্টার দিয়ে ডেকোরেট করা ছিল। সো জিনিসটা অ্যাট্রাকটিভ, মানে সব কিছুই অনেক সুন্দর, ক্লিন, এবং আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ওদের ওখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া অর্ডার করি, যেটা আসলে অনেক হেভি হয়ে যায় আমাদের জন্য, কারণ এখানে সব কিছু তো অনেক বেশি, ঘি, মশালা, বিরিয়ানি, তেহরি সব কিছুই অনেক হেভি। বাট আসলে এটাই কাছে ছিল এই জন্য, আর খাবার টেস্টি ছিল। ওদের সব শেফ হচ্ছে ইন্ডিয়ান থেকে হায়ার করে আনা। সো ওভারঅল আমার কাছে এটা বেশ ভালোই লেগেছে। এবং এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আল্লাহর নামে আবার আমাদের যাত্রা শুরু করি, এবং সারা রাত জার্নি করে আমরা হচ্ছে ভোরের দিকে পৌঁছে যাই সিলেটে। এবং সিলেটের চা বাগানের ভিতর দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, আসলে খুব ভালো লাগছিল, কারণ আমাদের চোখের সামনেই আলো ফুটে উঠছিল এবং চারপাশে পাখির কিচিমিচি শব্দ। আর যেতে যেতে আমরা রাস্তায় কোনো দোকানই পাইনি যেখানে আমরা ব্রেকফাস্ট করতে পারবো। পরে আমরা গুগল থেকে দেখলাম যে দি প্যালেস হচ্ছে একদম কাছে, অন দ্য ওয়েতে। সো আমরা দি প্যালেসে যাই, এবং ওখানে যাওয়ার পর আমরা ঠিক করেছি ওখান থেকে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে দেন হচ্ছে আমরা রওনা দিব। বাট ওরা আমাদের কাছে রুম নাম্বার জানতে চাইলো। তো আমরা বললাম আমরা তো এখানে বুক করে আসিনি, জাস্ট ব্রেকফাস্টের জন্য। তো ওরা আমাদেরকে চেকিং করে হচ্ছে ভিতরে অ্যালাউ করে, এবং ভিতরেরটা না বেশ সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে, যদি এটা অনেক আইসোলেটেড। এখান থেকে ট্যুরিস্ট প্লেসগুলোতে যাওয়াটা কিছুটা ডিফিকাল্ট, কোনো ইজি ওয়ে নেই, এটা অনেকটা ভিতরে। আর সব থেকে আমরা অবাক হয়েছি, রাস্তায় কোনো খাবার দোকান, কোনো ধরনের টঙের দোকান, কোনো রেস্টুরেন্ট, কোনো বিশ্রামাগার, কোনো কিছুই নেই। মানে এটা আসলে কিভাবে সম্ভব? তো যাই হোক, আমরা দ্য প্যালেসে আসলাম, এবং যখন বাইরে থেকেও আসলে ওরা আমাদেরকে বলছিল এখানে এখানে আসলে আগে থেকে রুম বুক করে আসতে হয়। সো কোনো প্রি বুকিং ছাড়া আমরা চলে আসাতে আমাদেরকে হয়তো রেস্টুরেন্ট ওপেন নাও থাকতে পারে। বাট আমরা ভাবলাম রেস্টুরেন্ট তো যে কোনো জায়গাতেই দেখা যায় ওপেন থাকে বাইরের সবার জন্য। সো এখানে ট্রাই করা যাক, কারণ আশেপাশে কোনো হোটেল, কোনো খাবার দোকান, কোনো টঙের দোকান, কোনো রেস্ট হাউস কিচ্ছু নাই। মানে আমরা এত অবাক হয়েছি যে সিলেটবাসীরা কিভাবে সার্ভাইভ করে, নাকি আমরা গুগল দেখে ভুল পথে চলে আসছি। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে যাই, কারণ একটা নর্মাল বিস্কিটের দোকানও আসলে ছিল না আশেপাশে। তো আমরা প্যালেসে চলে আসি, ভাবলাম এখানে ডেফিনেটলি ব্রেকফাস্টের সুবিধা থাকবে।
বাট আনফর্চুনেটলি এখানে আসার পর ওরাও বলল যে এখানে শুধুমাত্র যা তাদের ইন্টারনাল যে গেস্টরা আছে রুম নিয়ে তাদের জন্য শুধুমাত্র তারা পার্সোনালি রেস্টুরেন্ট ওপেন করে, তাদের জন্যই খাবার ব্যবস্থা করে। তো এটা খুবই হার্ট ব্রেকিং ছিল এবং খুবই ডিসঅ্যাপয়েন্টিং, বিকজ এরকম ট্যুরিস্ট প্লেস এবং আইসোলেটেড এরিয়াতে যদি তারা এত সাপোর্টিভ না হয় তাহলে তো ট্যুরিস্টের জন্য খুব প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর উপর ছেড়ে দিয়ে বাকি পথটাও চলে আসি এবং সুনামগঞ্জে আসতে আসতে দেখতে পাই যেটা পুরোটাই হাওর এরিয়া। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি পৌঁছে যাই আমার যেখানে ইন্টারভিউ ডে ছিল সেই এরিয়াতে। তো এটার মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড গাড়িটা পার্ক করে রাখে এবং আমি হচ্ছে অফিসটা একটু সবার সাথে দেখা করতে যাই যেখানে আমার ইন্টারভিউ হবে। সেখানে তারা আমাদের থাকার জন্য একটা রুমের ব্যবস্থা করে দেয়, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি। সো সেখানে আমরা রেস্ট নিয়ে দেন হচ্ছে একটা নাইট স্টে করি, দেন পরদিন হচ্ছে আমাদের ইন্টারভিউ ডে। সো এটা হচ্ছে তাদের অফিস রুম, 2nd ফ্লোর। তো পরে হচ্ছে আমার ইন্টারভিউ ছিল পরদিন সকাল 9টার সময়, আর দোতলাতেই অফিসের পাশেই যে এখানে 4টা গেস্ট রুম আছে। সো এটা খুব খুব উপকার হয়েছে, কারণ এই সুনামগঞ্জে এখানে আমরা কোথায় থাকতাম না থাকতাম, এখানকার কীরকম পরিবেশ হতো। তো আমরা হচ্ছে হোটেল থেকে খাবার অর্ডার করি, এখানে একটা স্টাফ ছিল খুবই হেল্পফুল। এই অফিসের প্রত্যেকেই অনেক হেল্পফুল, আমাদেরকে চিনে না, আমরা জাস্ট হচ্ছে এখানে ইন্টারভিউ দিতে এসেছি, বাট তারা আমাদেরকে ফ্যামিলির মতো ট্রিট করেছে। এখানে এইচআর যিনি ছিলেন পুলক দা, পরবর্তীতে আমার যে সুপারভাইজার হয়েছেন আমাদের কামরুজ্জামান ভাই, আমাদের ইটি আপু, ডক্টর সাইকি, তারপর হচ্ছে আন্টি, অত্যন্ত অমায়িক মানুষ। মানে আন্টি তো আমার হাজব্যান্ডকে নিজের মেয়ের জামাইয়ের মতো আদর করেছে। তো আমি আসলে সবার প্রতি অনেক গ্রেটফুল। এবং এখানে এত মজার মজার খাবার আসলে পাওয়া যায় এটা আমি ভাবতে পারিনি। এখানে আমরা প্রচুর বোয়াল মাছ খেয়েছি, একদম ফ্রেশ বোয়াল মাছ। তো এটা আমার ফেভারিট ছিল এখানে। নর্মালি বাসে আমি মাছ খেতে চাই না, বোয়াল মাছ তো একদমই না। তো যাই হোক, তো এরপরে হচ্ছে আমরা ইন্টারভিউ পর্ব শেষ করে রওনা দিই। ইন্টারভিউটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। বাট যখন আমরা রাস্তায় রওনা দিই তখন আমার হাজব্যান্ড খেয়াল করে আমাদের গাড়ির একটা টায়ারে হাওয়া কম। সো ওইটা হচ্ছে কাছাকাছি কোথাও কোনো যদি গ্যারেজ পাওয়া যায় তো ওটা ঠিক করতে হবে। তো আলহামদুলিল্লাহ লাকিলি আমরা পেয়ে যাই এবং আবার আমরা হচ্ছে রওনা দিই। সো এটাই ছিল আসলে আমার ফার্স্ট ডে সুনামগঞ্জের অভিজ্ঞতা। আমরা আবার কক্সবাজার চলে আসি। দেন যখন আমার কনফার্মেশন আসে তো এরপর হচ্ছে আবার আমরা রওনা দিই জয়েনিংয়ের জন্য, এবং সেই দিনও সেম আমার হাজব্যান্ড রাতের বেলা রওনা দেয় এবং আমরা হচ্ছে খুব ভোরবেলায় পৌঁছে যাই। তো আমি আজকের এই ব্লগে আমার সুনামগঞ্জের পুরো জার্নিটাই আসলে আমি এখানেই রেখেছি, আলাদাভাবে কোনো পার্ট করিনি। সো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার সেকেন্ড টাইম যখন আমি সুনামগঞ্জে যাই। তো এটা প্রথম দিন ছিল, প্রথম পার্টে ছিল আমার ইন্টারভিউ, দেন আমি যখন অ্যাজ এমপ্লয়ি আমি ওখানে জয়েন করতে যাচ্ছি। তো এইবারও আমরা গুগল দেখে দেখে আমরা হচ্ছে হবিগঞ্জের ভিতর দিয়ে একটা পুরানো রাস্তা দিয়ে আমরা চলে যাই, এবং এই রাস্তাটা দিয়ে সচরাচর কেউ যাতায়াত করে না, কারণ নতুন রাস্তা দিয়েই সবাই যাতায়াত করে। এই জন্যই রাস্তাটা একদম ফাঁকা এবং খুবই সুন্দর। সো ভোরের এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্য দিয়ে আমরা হচ্ছে সিলেটে পৌঁছে যাই, এবং নতুন একটা আশঙ্কা, নতুন একটা অনুভূতি যেটা আসলে কেমন হতে যাচ্ছে, যেহেতু আমি এখানে জয়েন করেছি আমাকে এখানে কিছুদিন থাকতে হবে। সো একদম ঢাকার বাহিরে, সিলেট শহরের বাহিরে সুনামগঞ্জে এরকম আসলে একটা হাওর এরিয়া আমার বিন্দুমাত্র আইডিয়া ছিল না, এবং অত্যন্ত প্রত্যন্ত এলাকা বলা যায়। এখানকার মানুষের লাইফস্টাইল সব কিছু অনেক কষ্টদায়ক, কারণ এখানে যাতায়াত ব্যবস্থাটা খুবই অনুন্নত। সো এখানে যে আমি একটা ভালো বাসা পাবো, ভালো হোটেল বা সব কিছু, এই চ্যালেঞ্জগুলো আমি কিভাবে আসলে কাটাতাম জানি না, কিন্তু আমার অফিস থেকে অনেক সহযোগিতা করেছে। যেহেতু 7 দিন, সেক্ষেত্রে তারা তাদের ওখান থেকে একটা রুমের ব্যবস্থা করে দিয়েছে, যেখানে আমি লাস্ট টাইম এসেছিলাম, ইন্টারভিউ দিয়েছি সেই একই রুমে। এবং আমার হাজব্যান্ডও তার অফিস থেকে অনেক কষ্ট করে ছুটি ম্যানেজ করে আমার সাথে সম্পূর্ণ 10টা দিন সময় দিয়েছে, এবং পরপর 2বার আসা যাওয়া, টোটাল 4বার আমাকে নিরাপদে পৌঁছে দিয়েছে এবং সম্পূর্ণ সময়টা দিয়েছে। আর না হলে আমি যে এত সুন্দর ন্যাচারাল পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর বাংলাদেশের প্রকৃতি, কি সুন্দর দুই পাশে গাছ, গাছের বিভিন্ন রং,
সুবহান আল্লাহ, এত অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমার যাওয়া হতো না, কারণ আমি হয়তো ফ্লাইটে দেন আবার বাসে এভাবে আমাকে যেতে হতো। সো আমি অনেক অনেক গ্রেটফুল আমার জার্নিটা সহজ করে দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে কক্স টু ঢাকা টু সিলেট, আবার সিলেট টু ঢাকা, এটা কিন্তু মানে এতটা ইজি না যে আমরা ব্রেক নিয়ে নিয়ে পুরো একবারের জার্নিতেই। ওর প্ল্যান ছিল আমাকে নেপাল পর্যন্ত পৌঁছে দিয়ে আসা আমার জব লোকেশনে, বাট আমার অফিস থেকে বললো যেহেতু নরওয়ের যে অর্গানাইজেশন, নরওয়ের গভর্নমেন্ট থেকে যে অর্গানাইজেশন আমাদেরকে স্পন্সরশিপ করছে, তারা আমাদেরকে একটা ট্রেনিং দিবে 8 দিনের। সো ওটার জন্য আমাদের থাকা খাওয়া সব কিছু ওখান থেকেই ব্যবস্থা করেছে। যদি আমার হাজব্যান্ড যায়ও, আমি হয়তো ওকে টাইমই দিতে পারবো না, কারণ সম্পূর্ণ অকুপাইড থাকবো সকাল 9টা থেকে বিকাল 5টা 6টা 7টা পর্যন্ত ট্রেনিংয়ের জন্য। সো পরে হচ্ছে আমরা ঠিক করি ওকে ফাইন। তো যাই হোক, আমাদের সেকেন্ড টাইম যখন আমরা আবার সুনামগঞ্জে যাই দুই পাশের হাওরের দৃশ্য দেখতে দেখতে, তো তখন আমি রিয়েলাইজ করি যে এখানকার মানুষের লাইফ আসলে কতটা কঠিন, কতটা আতঙ্কে থাকতে হয়। যখন বৃষ্টির দিন তখন বন্যার ভয়। তো এগুলোই আসলে দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আবারও, এবং স্বাভাবিকভাবে আমরা দুজনে ভীষণ টায়ার্ড ছিলাম। সো ওই দিন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে, ওই দিন আমার জয়েনিং ছিল। সো সবার সাথে দেখা টেখা করি। আর মেইন গেট দিয়ে ঢোকার পরে হচ্ছে একটু কার পার্কিং এরিয়া আছে, দেন এখানে আরেকটা এন্ট্রান্স। এরপর হচ্ছে সিঁড়িতে দোতলায় গেলে আমাদের এখানে অফিস এবং থাকার ঘর, আর নিচে হচ্ছে একটা ডাইনিং রুম, মিটিং রুম, আরও 2-3টা অফিস রুম, কিচেন এগুলো। আর উপরে হচ্ছে HR আমাদের পুলকদা বসেন, এবং আমাদের এখানে ফাইন্যান্স দেখেন কয়েস ভাই, উনিও বসেন। আর উপরের 3তলাতে হচ্ছে কামরুজ্জামান ভাই, আমাদের আন্টি, এরপর হচ্ছে আমাদের ইডি আপু, ডক্টর সাইকি আপু, ওনারা হচ্ছে ওখানে বসেন। তো এরপর হচ্ছে আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে নেই, এবং আমি যতদিন এখানে ছিলাম আমাদেরকে ভীষণভাবে টেক কেয়ার করেছে। যেমন আজকে এখানে খুবই সুন্দর ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া হয়েছে। আমাদের এখানে আজকে একটা মিটিং ছিল আমাদের, সেই মিটিং পর্ব শেষ করেছে এত সুন্দর খাওয়া দাওয়া, এবং আন্টি নিজের হাতে দাঁড়িয়ে আমার হাজব্যান্ডকে জাস্ট নিজের ছেলের মতো টেক কেয়ার করেছে। মানে আসলেই অনেক লাকি, আলহামদুলিল্লাহ। খুবই খুবই আদর যত্ন করেছে। তো এরপর হচ্ছে আমরা যখন এখানে ছিলাম, যতদিনই ছিলাম, আমরা হচ্ছে বোয়াল মাছটাই বেশি খেয়েছি, একদম ফ্রেশ। তো এর মাঝে আবার খুব মজার একটা ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ কাম হচ্ছে আমার মেডিকেলের ভাই, ডক্টর জোবায়ের ভাই, আমার এক ব্যাচ সিনিয়র আর আমার হাজব্যান্ডের জুনিয়র। সো ওনার বাড়িও হচ্ছে কক্সবাজার, এবং ওনার ছোট ভাই এই সুনামগঞ্জেই জজ হিসেবে জয়েন করে। সো আমি যখন এখানে প্রথম আসি আমি ভাবছিলাম যে এখানে আমি আসলে কিভাবে থাকবো, জিনিসটা কীরকম, বাট পরে দেখলাম আমার ভাইয়ার ক্লাসমেট ডক্টর নীলুফা আপু, উনি এখানকার BCS ডক্টর, এখানে উনি থাকেন ওনার হাজব্যান্ড বাচ্চারা সহ। সো একটা ফ্যামিলির পরিবেশ। উনি আমাদের স্কুলেই পড়াশোনা করেছে আপু, এবং আমাদের সাথে একই কোয়ার্টারে ছিলেন। সো সব কিছু অনেক ফ্যামিলিয়ার ছিল, এবং এখানে জুবাইর ভাইয়ের ভাইও আছে যেহেতু। সো আইনের সকল নিরাপত্তা মোটামুটি আলহামদুলিল্লাহ, ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। সো অনেক সেফ ফিল করছিলাম। তো আমরা একদিন প্ল্যান করি যে এখানে আমরা আশেপাশে যেসব ফেমাস প্লেস আছে ওগুলো আমরা ঘুরতে যাবো। তো তার মধ্যে হচ্ছে টাঙ্গুয়ার হাওরটা অনেক ফেমাস। তো আমাদের এখানে একদিন লাকিলি গভর্নমেন্ট হলিডে পড়ে, সো সেই দিনটাতে আমরা বেছে নেই, এবং আমরা হচ্ছে রওনা দিই 4 জন, আমি, আমার হাজব্যান্ড, আর হচ্ছে জুবাইর ভাইয়ের ছোটো ভাই ও তার ফ্রেন্ড। তো আমরা গল্প করতে করতে চারপাশে সব সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা হচ্ছে টাঙ্গুয়ার হাওরে যাই। কিন্তু রাস্তাটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। আমি এত টাঙ্গুয়ার হাওরের ছবি দেখেছি, গল্প শুনেছি, বিভিন্ন ট্যুর এজেন্সিকে অ্যারেঞ্জ করতে দেখেছি, কিন্তু এই রাস্তাটা যে এত খারাপ হবে কখনো চিন্তাও করিনি। বাংলাদেশ সরকার যে কেন আসলে এই রাস্তাটাকে ঠিক করে না আমি জানি না। আমি দোয়া করি যাতে বাংলাদেশের সকল ট্যুরিস্ট প্লেস অনেক সুন্দর যাতায়াত ব্যবস্থার মাধ্যমে সহজ হয়ে যায় যাওয়াটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে ওখানে গিয়ে পৌঁছাই,
এবং যেতে যেতে আমরা কোথাও কোথাও থেমে একটু ফটোশ্যুট করি আর লোকাল মানুষদের জীবনযাত্রা দেখি। সো এখানে অনেকগুলো হাউস বোট করা হয়েছে ট্যুরিজমের উদ্দেশ্যে, সারি সারিভাবে হাউস বোট সাজানো। এবং এই হাউস বোটে কিন্তু চাইলে রাত্রি যাপন করা যায়, তারা হচ্ছে টাঙ্গুয়ার হাড়টাও ঘুরিয়ে নিয়ে আসে। তো এরকম বিভিন্ন রকমের ব্যবস্থা করা আছে। তো এভাবেই আসলে সব কিছু উপলব্ধি করতে করতেই আমাদের পৌঁছানো, এবং ওখানে আমরা তাহিরপুর থানায় আমরা পৌঁছাই, যেখানে আগে থেকেই জুবাইর ভাইয়ের ছোটো ভাই কথা বলে রেখেছিল যে এখানে আমরা গাড়ি পার্ক করে যাব। সো এখানে যিনি ওসি উনি আমাদেরকে ওয়েলকাম করে, ওখানে আমরা একটু চা নাস্তা খাই, দেন ওনারাই আমাদেরকে ব্যবস্থা করে দেয়। তো এটা হচ্ছে তাহিরপুর থানা। এটার চারপাশটার আমরা হচ্ছে একটু দেখি ঘুরে। এখানেই এটার পাশেই সারি সারি বোট থাকে, স্পিড বোট থাকে, নৌকা থাকে, এখান থেকেই হচ্ছে মূলত যেতে হয়। তো আমার কাছে এই সরকারি থানাটা যথেষ্ট পরিমাণে নিট অ্যান্ড ক্লিন মনে হয়েছে। তো আমরা আবার হচ্ছে এখান থেকে রওনা দিই, স্পিড বোটে করে আমরা যাব। তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। আর আমার আসলে কখনোই হয়তো এখানে আসা হতো না, সময় পাওয়া যায় না, অনেক কিছু ব্যাপার থাকে। বাট আমার জব লোকেশনের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক গ্রেটফুল যে আমার এত সুন্দর একটা স্থান আমার পরিদর্শন করা হয়ে গেল এবং চাকরির সুবাদে। তো আমরা খুব চিল মুডে আমরা রওনা দিই একদম স্পিড বোটে করে। তো সবাই খুব হ্যাপি, সবাই খুব খুশি ছিলাম। আমরা আসলে তখনও জানতাম না যে আমাদের সামনে কি হতে যাচ্ছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি সেটি হলো প্রকৃতি যতটা সুন্দর ততটাই আসলে ভয়ঙ্কর। যেই পরিবেশটা যত বেশি ভালো লাগে দেখতে, যে অসম্ভব সুন্দর, সেটা আসলে আমার কাছে মনে হয় ভয়ঙ্কর সুন্দর। কারণ বিপদ যখন তখন আসলে ধেয়ে আসতে পারে, মানে চান্সটা বেশি থাকে। প্রকৃতির যে জায়গাটা অনেক সুন্দর সেখানে যে কোনো ধরনের বিপদের সম্ভাবনা অনেক বেশি থাকতে পারে। তো যাই হোক, আমরা তো অনেক সুন্দরভাবে সব কিছু এনজয় করতে করতেই আমরা যাচ্ছিলাম, এবং একটা সময় আমরা আসলে পৌঁছে যাই টাঙ্গুয়ার হাওরে। সো এখানে মূলত দেখার আছে এই টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, শিমুল বাগান, ওয়াচ টাওয়ার এগুলো। আর যেতে যেতে দুই পাশে একদম জলরাশি, আর চোখের সামনে দূরে দেখা যাচ্ছে কিছু পাহাড়, ওগুলো আসলে মূলত ইন্ডিয়ান বর্ডারে পড়েছে। তো যাই হোক, আর আকাশ আর পানিটা মিলে একদম মানে অসীম এরকম মনে হচ্ছে। আর মাঝে মাঝে এই যে প্রকৃতির এই দৃশ্যগুলো, এগুলো খুব ভালো। এবং এখানকার মানুষজন মূলত নৌকার দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এখানে তারা তাদের মূলত যাতায়াত ব্যবস্থারও অন্যতম একটি মাধ্যম হচ্ছে নৌকা। আমার কাছে ভীষণ অবাক লাগে এখনও মানুষ আসলে এই নৌকাতে বৈঠা বেয়ে এখনও তাদের জীবিকা নির্বাহ করে, কারণ এগুলো তো আমরা সচরাচর আসলে দেখে অভ্যস্ত না। সো সব কিছুই আমি খুব গভীরভাবে উপলব্ধি করছিলাম, ভীষণভাবে কাছ থেকে আসলে জীবনটাকে দেখছিলাম। আর আমি যেহেতু সাঁতার জানি না, আল্লাহ না করেও কিছু একটা হয়ে গেলেও কিন্তু একটা বড় বিপদের মধ্যে পড়ে যাব। তো তারপরেও আমার হাজব্যান্ড হচ্ছে সাঁতার জানে। আর কিছুক্ষণ পরেই হচ্ছে চোখের সামনে সেই খুবই চেনা একটি দৃশ্য, যেটি হচ্ছে আসলে দেখে কেউ যদি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যায় তাহলে এখানে অবশ্যই একটি ছবি আপলোড দেয়। সেটি হচ্ছে জলরাশির মাঝখান দিয়ে যে গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এখান থেকে হয়তো কেউ ঝাঁপ দিচ্ছে বা এখানে কেউ সাঁতার কাটছে। সো এই সেই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছেন আপনারাও, মাত্রই একজন উপর থেকে গাছের উপর থেকে ঝাঁপ দিল। সো এই দৃশ্যগুলো না এতদিন শুধু আমি আমার হয়তো সোশ্যাল মিডিয়াতে আমি দেখে এসেছি, ফ্রেন্ডরা গিয়েছে। তো আজকে আমি নিজেই এই জিনিসটা দেখে খুব খুব উপভোগ করছিলাম জিনিসগুলো। তো এখানে আসলে ওয়াচ টাওয়ার, এবং এই ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো এই জলরাশিটা দেখা যায়, পুরো টাঙ্গুয়ার হাওর এরিয়াটা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। কিন্তু সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে প্রচুর দুর্গন্ধ। এখানকার আমি জানি না মানুষরা যে আসে তারা কেন ওই জায়গাটাকে দূষিত করে ফেলে, প্রচুর ইউরিনের দুর্গন্ধ। তো আমি বেশিক্ষণ ছিলাম না, আমি খুব দ্রুতই ওখান থেকে নেমে আসি। আর এখানে যে মূল আকর্ষণ, এই গাছের সাথে আমার খুব ইচ্ছা ছিল ছবি তোলার। তো আমি ভীষণ উৎফুল্ল, খুবই খুশি, অনেক এক্সাইটেড ছিলাম। তো আমার হাজবেন্ড, তারপর যারা ছিল ছোট ভাইয়েরা, আর হচ্ছে যে বোট চালক ছিলেন, সো ওনারা সবাই বললো যে ঠিক আছে একটা ভালো গাছ দেখে ওখানে ওনারা হচ্ছে যাবে। তো আমি যখন এই গাছে উঠে লাফায় লাফায় উঠে যাই এবং এত খুশি ছিলাম, হ্যাঁ খুব ভালো লাগতেছিল, যে লাইক ড্রিম কেম ট্রু এরকম।
বাট আনফর্চুনেটলি ওখান থেকে যখন আমি জাস্ট স্পিড বোটে নামবো, চোখের পলকে আমার মাথাটা দুইটা গাছের ডালের ভিতর আটকে গেছে, আমার গলাটা। মানে জাস্ট সেকেন্ডের মধ্যে হয়তো আমার মাথাটা একদম, আল্লাহ না করুক, মানে কি বলবো, যাই হোক, মানে ভীষণ একটা বিপদ থেকে জাস্ট আমি বেঁচে ফিরে আসছি। এরপর তো সবার খুব মানে ধাতস্থ হইতে টাইম লাগছে, আমরা সবাই একদম কাম হয়ে গেছি যে ঠিক আছে, মানে কোনো কিছু নিয়ে বেশি আর খুশি হওয়া যাবে না, এরকম মনে হচ্ছিল। আমরা জাস্ট আল্লাহর কাছে মানে মাফ চাচ্ছিলাম আর দোয়া করতেছিলাম, মানে কি হয়ে গেল, এত বড় একটা বিপদ, মানে সবাই হেল্পলেস, চোখের সামনে বিপদ, কিন্তু কেউ কোনো হেল্প করতে পারতেছে না, কারণ বোটটা নড়েই যাচ্ছিল, মানে বোটটা স্থির হচ্ছিল না। সো যাই হোক, আমরা ওখান থেকে এরপরে আল্লাহ আল্লাহ করতে করতে চলে আসি। তো কাছেই ছিল নীলাদ্রি লেক। সো আমাদের যে যিনি বোট চালক ছিলেন উনি আমাদেরকে আবার সেখানে নিয়ে যায়, বাট পুরোটা সময় আমরা সবাই খুব শান্ত ছিলাম। এখনও মনে পড়লে আসলে ভীষণ ভয় লাগে। যাই হোক, তো এরপর আমাদের চোখের সামনে দেখা যাচ্ছিল অনেকগুলো হাউস বোট, এখানে অনেক ট্যুরিস্টরা এসেছে, হয়তো কেউ শিক্ষা সফর, কেউ পারিবারিক, কেউ অফিস থেকে কলিগরা মিলে। আর দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে, সেগুলো ম্যাক্সিমামই ইন্ডিয়ার বর্ডারের মধ্যে পড়েছে। তো আমরা এখানে কিন্তু পানিগুলো অনেক সবুজ, তো এই জিনিসটা আসলে খুব ভালো লেগেছে, কিন্তু অনেকটাই একদম কাম ডাউন হয়ে গিয়েছে। আমরা সবাই আল্লাহ আল্লাহ করতেছিলাম যাতে নিরাপদে বাসায় ফিরে যেতে পারি, এটাই ছিল। তো এরপর আমার হাজব্যান্ড আর যে জুনিয়র 2 ভাই, ওরা মিলে নিচে নামে। আমি আসলে নিচে যেতেও চাচ্ছিলাম না, ভয় লাগতেছিল, আমি কখন বাসায় যাব, বাট বললো আরে ধুর, ভয় পাওয়ার কিছু নাই, সমস্যা নাই, আল্লাহ ভরসা। আর সত্যি কথা, ভীষণ সুন্দর, চারপাশটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ল্যান্ডস্কেপ, ভিউটা অসাধারণ। তো ওখানে যেই বিলবোর্ড দিয়ে যে চিহ্নটা দেওয়া, সেটাই সীমানা, ওই পাশেই ইন্ডিয়া। তো আমি উপর থেকেই ভিডিও করতেছিলাম, আমার আসলে নিচে যেতেও ভয় লাগতেছিল। তো ফাইনালি আমরা ওখান থেকে ব্যাক করি। তো এইখানেই আমাদের স্পিড বোটটা রাখা। তো আমরা সবাই আবার স্পিড বোটে উঠি, এবং সবাই আসলে মানে ওই দুর্ঘটনাটার জন্য একটু আপসেট ছিলাম। তো তারপরেও আমরা অনেক সুন্দর সুন্দর মেমোরি নিয়ে আমরা প্যাক করি, এবং পৌঁছানোর পর আমরা এখানে আর নেক্সট দিন আমরা আবার সন্ধ্যার সময় মিট করি, এবং আমরা এখানে ফুচকা খাই, এখানে মোমো পাওয়া যায়। তারপর আবার একসাথে ডিনার করি সেই বোয়াল মাছ দিয়েই। আমরা যতদিন এখানে ছিলাম আমরা শুধু বোয়াল মাছই খেয়েছি, ভীষণ টেস্টি। আর আমার হাজব্যান্ড কক্সবাজারে কখনোই দেশি মাছ খাবে না, সবসময় সামুদ্রিক মাছ। তো অনেকদিন পর দেশি মাছ খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এই জায়গাটাতে চলে আসি, যেখানে খুবই সুন্দর বাতাস, মানে খুবই ন্যাচারাল একটা পরিবেশ। তো আমরা অনেকক্ষণ পর্যন্ত সবাই গল্প করি, রাত 10টা 10:30 পর্যন্ত। তারপর সবাই যার যার বাসায় চলে যাই। আর যে কয়দিন সুনামগঞ্জে ছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় কেটেছে। আমার সাথে আমার হাজব্যান্ড ছিল সব সময়, এবং অফিসের কাজে আমি এখানকার খুব প্রত্যন্ত কিছু স্কুল কলেজ আমি ভিজিট করি। এখানকার যেই রুট লেভেলেই যে আমাদের স্বাস্থ্য সেবা, সেগুলো আমি পরিদর্শন করি। তো এটা ভীষণ একটা ভালো মুহূর্ত ছিল। আর আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।